ये जो कमेंट्स हैं, डेरोगेटरी कमेंट्स हैं मेरे बारे में, इनको एक्सपंज किया जाए। स्पीकर ने कहा कि वो इनको एग्जामिन करेंगे। मुझे ताज्जुब होता है, मैं तो नहीं हूँ संसद में, आज तक प्रधानमंत्री जी आया ही नहीं है। यूएन डेमोक्रेसी फंड को आप डोनेट करते हैं, यूएन डेमोक्रेसी फंड से पैसा जो है वो जॉर्ज सोरोस को जा रहा है, उसके 68 प्रोजेक्ट्स को जा रहा है। নমস্কার, সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। গত কয়েকদিন ধরে সংসদে এবং সংসদের বাইরে যে সমস্ত ঘটনা ঘটছে তা ভারতের ইতিহাসে কার্যত নজিরবিহীন বলেই বলা যায়। এর মধ্যে যেমন রয়েছে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান मोदी जी supporting him. Adani bribery case is affecting the entire country. Sir, 50 year है, उसमें मेरा भी हिस्सा 54 years है, तो मुझे कोई सिखाने की कहने की बात नहीं। ओके सर, थैंक यू वेरी मच। জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা এবং লোকসভায় আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি দেশদ্রোহিতা অভিযোগ আনা তার বিরুদ্ধে, এবং তার সঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোরেসের যে একটা যোগাযোগ রয়েছে সেটিকে বারবার লোকসভায় তুলে আনা এবং কংগ্রেসের পক্ষ থেকে তার প্রত্যাঘাত। প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ যে তিনি মোদীকে আজ পর্যন্ত লোকসভায় দেখেননি। मुझे ताज्जुब होता है, मैं तो नहीं हूँ संसद में, आज तक प्रधानमंत्री जी आया ही नहीं है। আম আদমি পার্টি নির্বাচন কমিশনে গিয়ে একটা ডেমো দেওয়া যে ইভিএম সম্পর্কে এবং ভোটের কারচুপি সম্পর্কে, এই সমস্ত বিষয়গুলো সংসদে এবং সংসদের বাইরে গত কয়েকদিন ধরে ঘটে যাচ্ছে, কিন্তু আমরা সেভাবে আমাদের বাংলার যে সমস্ত মিডিয়া তাতে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানে এই সমস্ত বিষয়গুলো আনবো এবং সেগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকে এই জন্য আমাদের অতিথি হিসেবে সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে প্রথমে দর্শকের পক্ষ থেকে স্বাগত। আমি যে অনেকগুলো ঘটনার কথা বললাম যেটা ভারতের নজিরবিহীন অনেক ঘটনা, এর মধ্যে প্রথমে আপনি সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা হিসেবে কোনটাকে রাখবেন? এর মধ্যে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ বলো তাহলে রাজ্যসভা চেয়ারপারসন জগদীপ ধনকর, ভারতের উপরাষ্ট্রপতি, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো সমস্ত বিরোধী দল। এইরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেছে বলে আমার জানা নেই। All opposition parties belonging to the India group have unanimously endorsed a no confidence motion against the chairman of the Rajya Sabha. কোনোদিন না। আমরা এর আগে উপরাষ্ট্রপতি হিসেবে অনেককে দেখেছি, বড় বড় মানুষ ছিলেন এক সময়, শঙ্কর দয়াল শর্মা ছিলেন, অনেকেই ছিলেন, আমরা দেখেছি তারা কেউই এরকম ভাবে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এবং সরকারের হয়ে সাফাই গারবার জন্য সমস্ত সময় বিরোধীদের অপমান করে মুখ বন্ধ করে দেওয়ার জন্য কার্যত এইরকম ধরনের কোনো অবস্থান নিয়েছেন বলে আমার মনে পড়ে না, বা আমি জানিও না সে কথাটা, আমার মনে হয় না কেউই জানেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি যে হেডমাস্টার সুলভ আচরণ করেন, হেডমাস্টাররাও কিন্তু আজকাল এরকম আচরণ করেন না। একটা জিনিস মনে পড়ে গেল, জয়া বচ্চনকে তিনি যেভাবে বলেছিলেন, ধমকেছিলেন, কার্যত তিরস্কার করেছিলেন। আমি কোনো আজ পর্যন্ত উপরাষ্ট্রপতি বা চেয়ারপারসনকে এরকম ভাবে বা স্পিকারকেও এরকম ভাবে কোন সাংসদকে তিরস্কার করতে আমি দেখিনি, শুনিও নি। You have not seen what I see from here every day. I don't want to repeat. I don't want schooling. যাই হোক, এটা হলো তার ব্যাপার, এইটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা খুব আশ্চর্যজনক, এটা হলো প্রথম উল্লেখযোগ্যর মধ্যে এটা সবচেয়ে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিরোধী দলনেতাকে দেশদ্রোহী বলে বিরোধীদের পর্যুদস্ত করে সরকার পক্ষের, শাসক পক্ষের, মানে শাসক যারা, তারাই বিরোধীদের মতন আচরণ করলো। এইটাও আমি দেখিনি। একই সঙ্গে শাসক এবং একই সঙ্গে বিরোধী
এইরকম এর আগে আমি কোনোদিন কোন পক্ষকে দেখিনি। সরকার পক্ষ সরকার পক্ষের মতো থেকেছে, আর অন্যদিকে যারা বিরোধী পক্ষ তারা বিরোধী পক্ষের মতো থেকে। আপনি কি এটা এই জন্য বলছেন যে সরকার পক্ষ বিরোধী পক্ষের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনছে এবং সেটা প্রমাণ, এই জন্য কি বলছেন আপনি এটা? বিরোধী কেন আনছে, এবং আনছে শুধু না, এই করে রাজ্যসভার সমস্ত মানে যাকে সমস্ত যেভাবে কার্যক্রম সব পণ্ড করে দিচ্ছে কার্যত। এটা তো করার কথা নয়, একজন করে দিচ্ছে, করতে মানে করে দিচ্ছেন, এটা বাধ্য হয়ে নয়, কিন্তু এটা কিন্তু উপরাষ্ট্রপতি বাধ্য হয়ে নয়, এটা করছেন। এর পেছনে একটা কৌশল দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে একটু শুরুটা ধরিয়ে দিই। এই ঘটনাটা কি নিয়ে হলো? ঘটনাটা হলো মূলত তো আদানি এবং মোদির সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চলছে, আমরা জানি। আমরা এই নিয়ে তোমার চ্যানেলেও অনেক কথা বলেছি, বহুবার বলেছি। সেবি নিয়ে বলেছি, সেবি চেয়ারপারসন মাধবী বুচ নিয়ে, আদানি নিয়ে কি হয়েছে, এবং ইউনাইটেড স্টেটস এর যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারা আদানির বিরুদ্ধে যে 23,000 কোটি টাকা অমুক্ত সুদ দিয়ে ঘুষ দেওয়ার কথা বলে তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে, সব বলেছি আমরা। চার্জশিট দাখিল করেছে, তারা আদালতে চার্জশিট দাখিল করেছে, এই সমস্ত কথা বলেছি। এবারে যেটা আমার ধারণা, এবং আমার ধারণা শুধু না, যেটা অন্দরমহলের কথাও, যে বিজেপি জানতো, ইনফ্যাক্ট সত্যি কথাই, যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে, হরিয়ানায় তো তাও বাদ দিলাম, মহারাষ্ট্রে যেভাবে নির্বাচন হয়েছে এবং যেভাবে বিজেপি এগিয়েছে, জানতো যে এবারে কিন্তু সংসদে তাদের এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। কারণ তারা কিন্তু কোনো উত্তর দেওয়ার জন্য তৈরি হয়নি আজ পর্যন্ত। তারা সংশয় তৈরি করতে পেরেছে কিন্তু উত্তর দিতে পারেনি, এবং তার জন্য তারা প্রথম থেকেই একটা পাল্টা এমন একটা ঘটনা, মানে এমন একটা সৃষ্টি করবার জন্য তৈরি হয়েছিল যে যাতে তাদের কোনো রকমের মণিপুর নিয়ে কোনো উত্তর দিতে না হয়, তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো উত্তর দিতে না হয়, এই যে কৃষকদের আন্দোলন নিয়ে আবার যে শুরু হয়েছে তার নিয়ে কোনো উত্তর দিতে না হয়, কোনো কিছু নিয়ে তাদের যাতে উত্তর দিতে না হয়, সেই জন্য, এবং এই অর্থনীতি, দেশের যে অর্থনীতি প্রায় ভেঙে পড়া অবস্থায়, সেটা ভেঙে পড়া অবস্থা, এবং আদানি এবং মোদির যে সম্পর্ক, তাই নিয়ে কোনো প্রশ্নের যাতে উত্তর দিতে না হয়, তার জন্য তারা প্রথম থেকেই একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করেছিল। এই কাউন্টার ন্যারেটিভটা করার মধ্যে আমি মনে করছি এটা বিরোধী রাজনীতি, মানে সরকার নিজে নয়, সরকার নিজেই বিরোধী হয়ে গেল। যা মনে হচ্ছে বিরোধীরাই আসলে সরকার চালাচ্ছে, তা তো নয়, এবং সরকার বিরোধী পক্ষকে কাঠগড়ায় তুলে যাচ্ছে, তা তো হতে পারে না। সংসদের ব্যাপারটা হচ্ছে একটা ডিবেট করার প্ল্যাটফর্ম, সেখানে ডিবেট হবে, সরকার উত্তর দেবে, বিরোধী পক্ষ জানতে চাইবে, এই তো হবে। কিন্তু এটা হলো না। কি হলো? এখানে ফ্রান্সের একটা সংবাদ সংস্থা মিডিয়াপার্ট, তারা একটা খবর বের করলো। সে খবরটা কি হলো? এই যে ওসিসিআরপি আরেকটি যে সংস্থা, সেটাও একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা, তারা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে থাকে। সেই ওসিসিআরপি, ওদের নাম হচ্ছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট, এটা হচ্ছে নাম। ওরা কিভাবে আমেরিকার সরকারের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে, এবং তাদের আরো অনেকে, তাদের মধ্যে ডোনার আছেন, তাদের সাহায্যে চলে। সেই ডোনারদের একজন পরোক্ষে আছেন জর্জ সোরস, এবং এই ওসিসিআরপি এর আগে বিভিন্ন ব্যাপারে ভারতের এই যে করাপশনের ইস্যুগুলো তুলেছে, আদানি প্রসঙ্গ তুলেছে, পেগাসাস ইস্যু তুলেছে, বিভিন্ন ধরনের ঘটনা তুলেছে। অতএব রাহুল গান্ধী এই ঘটনাগুলো তুলছেন বলে সম্বিত পাত্রের উর্বর মস্তিষ্কই বলবো, অত্যন্ত, তিনি ডাক্তার মানুষ, তিনি অত্যন্ত মানুষ, যা আমরা ধরে নিতে পারি, মানে তিনি বলে দিলেন অতএব রাহুল গান্ধী দেশদ্রোহী। কেন? ওসিসিআরপি তে বেরিয়েছে, কে ডোনেট করে? জর্জ সোরসের সঙ্গে রাজীব গান্ধী। কেন রাহুল গান্ধী? কেন রাহুল গান্ধী? কারণ ওই যে খবরগুলো বেরোয় সেই খবরগুলো নিয়ে রাহুল গান্ধী ভারতের মোদী সরকারকে বিপর্যস্ত করতে নামেন। প্রথম কথা হচ্ছে, রাহুল গান্ধী অর্থাৎ বিরোধী দলের দলনেতা নন, তিনি কিছুই জানে না। যিনি কিছু জানেন না, ঘাসে মুখ দিয়ে চলেন, তিনি প্রায় 100টা আসন কংগ্রেস পেয়েছে, সেটাও কিছু না।
ওনার কাছে কোনো খবরই থাকবে না, তিনি বসে থাকেন কখন ওসিসিআরপি তে খবর বেরোবে যে কোথায় কে কি অন্যায় করেছে, তিনি সেইটা মুখে করে বসে থাকেন এবং সেইটি তিনি বলে লোকের কাছে খুব জনপ্রিয় হতে চান। এই হচ্ছে বক্তব্য। এটা হাস্যকর ছাড়া আর কি হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি সত্যি ওসিসিআরপি, 1 নম্বর হচ্ছে আমেরিকার সরকার তাকে ফান্ডিং করে, এটাও কিন্তু উঠেছে প্রশ্নটা। যদি 1 নম্বর করে থাকে এবং যদি এই সমস্ত খবর সেখানে বেরিয়ে থাকে, তা আমাদের প্রধানমন্ত্রীর তো বাইডেনের সঙ্গেও যথেষ্ট বন্ধুত্ব, আর আগামী দিনে ট্রাম্পের সঙ্গে তো আরো যথেষ্ট গভীর নিবিড় সম্পর্ক। তো তিনি কেন এই ব্যাপারে প্রশ্ন করলেন না বা প্রশ্ন তুললেন না বা কোন ধরনের তদন্ত শুরু করলেন না, যে খবরগুলো মিথ্যে খবর ছাপা হচ্ছে, এটা তো কোনোদিন করতে দেখলাম না, বা এই নিয়ে কোনো উত্তরও দিতে দেখলাম না। কেন? কোন জিনিস নিয়ে, পেগাসাস নিয়েও নয়, এটা নিয়েও, সব কোনো জিনিস নিয়ে না, যা যা বলছি আদানি নিয়েও নয়, এটা হলো না। উল্টো দিকে গৌতম দা, মার্কিন বিদেশ মন্ত্রক খুব কড়া একটা বিবৃতি দিয়েছে বিজেপির এই ইয়েতে, আমাদের দেশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা আমরা কিরকম, আমরা কোথায় টাকা খরচা করি, কিভাবে প্রশিক্ষণ দিই, এটা এই স্বাধীনতা সম্পর্কে তারা বলেছে এবং বিজেপিকে খুব কড়া বার্তা দিয়েছে। এবার শুধু তাই নয়, মিডিয়া পার্ট যে ফরাসি সংবাদপত্র, সে যেটা তার যে পাবলিশার তিনি লিখেছেন, আমি 2 লাইন পড়ে শোনাচ্ছি, একটা লাইন খুব ইম্পর্টেন্ট। এটা তিনি বলেছেন, বিজেপি wrongly exploited media parts article in order to spread fake news that we never published. এর চেয়ে মারাত্মক কথা কি হতো? আপনি যদি একটু বাংলা করেও বলে দেন দর্শকদের। বাংলাটা হচ্ছে যে বিজেপি শুধুমাত্র নিজেদের স্বার্থে মিডিয়া পার্টের খবর বলে যেটা চালিয়েছে সেটা হচ্ছে ভুয়ো খবর, একেবারে ভুয়ো খবর, যেটা আমরা ছাপিনি, এই হচ্ছে তাদের বক্তব্য। মানে তারা বলেছে তাদের খবরের সঙ্গে ভারতীয় রাজনীতির কোন রকমের সম্পর্ক নেই। তার মানে যে খবরের ভিত্তিতে সম্বিত পাত্র রাহুল গান্ধীকে দেশদ্রোহী বললেন, সেই সংবাদ সংস্থা তারা বলছে সেই খবরটা তারা করেন, ভুয়ো, সম্পূর্ণ মিথ্যা খবর, ফেক নিউজ, মিথ্যা খবরকে ধরে নিয়ে এসে অভিযোগ করা হলো রাহুল গান্ধী দেশদ্রোহী। এবং তারও আগে বলেছে মিডিয়া পার্ট ফার্মলি কন্ডেমস, তার আগে বলেছে তীব্রভাবে কন্ডেম করে, মানে নিন্দা করে এইরকম ঘটনা। এই হচ্ছে বক্তব্য। তাহলে বিজেপির একদিক থেকে তারা মিডিয়া পার্টির কাছ থেকে তারা তিরস্কৃত হলো এবং মার্কিন বিদেশ মন্ত্রকও তারা কিন্তু কড়া একটা প্রতিক্রিয়া জানালো যে এরকম তারা করেনি জর্জ সোরসের এই ইনভলভমেন্ট। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, মুশকিল হচ্ছে তোমার মেজরিটেরিয়ানিজম, সংখ্যাধিক্য যদি থাকে। আমি যদি মনে করি সংখ্যায় আমরা বেশি, অতএব আমরাই গণতন্ত্রের শেষ কথা, এটাই বলতে চাইছে তারা। যদিও তারা তো সংখ্যায় বেশি বলে তো ভোট তো বেশি পায়নি, হিসেব করে দেখতে গেলে মোটেই তা নয়, তাতেও কিছু এসে যায় না। বিজেপির মানে যেমন মানে কোনো উপায় নেই, যারাই বলি আমরা ছল করতে পারলে শত্রুকে বিনাশ করবার জন্য যত রকমের যাবতীয় ছল করাই যেতে পারে, কৌশল দেওয়াই যেতে পারে, তারা বলতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, সেই কৌশল বা সেই ছল যদি এত ভ্রান্ত হয়ে যায়, এত মানে যাকে বলি ফাঁপা হয়ে যায়, তাহলে লোকের সামনে তাদের সম্মানটা কোথায় থাকছে? দলতালিবা থাকছে কোথায়? প্রধানমন্ত্রীর থাকছে কোথায়? আবার আমি বলেছি, এর আগেও বারবার বলেছি, আদানিকে বাঁচাবার জন্য তাদের এত তৎপরতা কেন? আচ্ছা, এর মধ্যে দেখো আরেকটা জিনিস, এই জগদীপ ধনখড়ের কথা বলি। জগদীপ ধনখড় রাজ্যসভায় আদানি ইস্যু যখন তুলতে যাওয়া হলো, তখন কি ক্রমাগত একটাই কথা বলে গেলেন, নাথিং উইল বি রেকর্ডেড, নাথিং উইল বি রেকর্ডেড, নাথিং উইল বি রেকর্ডেড। ঠিক আছে, কেন? আদানিকেও এই সংসদের পার্ট নন, অংশ নন। ঠিক। তো জর্জ সোরস কোথাকার অংশ? জর্জ সোরস কি এর অংশ নাকি? রাজ্যসভার অংশ? কি এটা কোনো যুক্তি আছে? এবং গৌতম দা, আজকে রাহুল গান্ধী সংসদের বাইরে বলেছেন যে তাকে দেশদ্রোহী বলার যে কথাটা তিনি এক্সপাঞ্জ করার জন্য বলেছিলেন, সেখান থেকে মুছে দেওয়ার জন্য সংসদের কার্য বিভাগ।
ये जो कमेंट्स हैं, डेरोगेटरी कमेंट्स हैं मेरे बारे में, इनको एक्सपंज किया जाए। स्पीकर ने कहा कि वो इनको एग्जामिन करेंगे। ঠিক আছে, হ্যাঁ বলেছে, কিন্তু সেটা রাজি হয়নি, সেটা হয়নি, রাজি হয়নি বা কিছুই বলেইনি। হ্যাঁ, কিন্তু উনি বলেছেন, উনি আরো একটা কথা বলেছেন যে 13-14 যে কনস্টিটিউশন নিয়ে যে বিতর্ক হবে, উনি বলছেন সেটা আমরা চাই, সেই সভাটা আমরা চাই, সেই আলোচনাটা আমরা চাই। 13 এবং 14-তে কনস্টিটিউশন নিয়ে যে আলোচনাটা হবে সেটা হতেই হবে। মানে এটাও খুব মুশকিল, কনস্টিটিউশন নিয়ে আলোচনা করতে দিলেই এমন এমন মানে অপ্রিয় প্রশ্নের সম্মুখীন হতে হবে বিজেপিকে, তা আমাদের জগদীপ ধনখড়ের মতন মানুষ হতে দেবেন কিনা রাজ্যসভায়, আমি লোকসভার কথা বাদিয়ে দিলাম, তা নিয়ে ঘোর সন্দেহ আছে আমার। কারণ জগদীপ ধনখড়ের একটা সুবিধা অবশ্য আছে, কয়েকটা সুবিধার মধ্যে একটা হচ্ছে তিনি পরপর বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন, কাজে বিভিন্ন রাজনৈতিক দলে যাওয়া এবং তাদের হয়ে কথা বলা তার অভ্যেস আছে, স্পোক্স পার্সনের মতো এটা ছিল। তিনি যখন রাজনীতি করেছেন, তুমি যদি লক্ষ্য করো, তিনি লোক দলে ছিলেন, চরণ সিংয়ের সঙ্গে, তারও জনতা পার্টিতে ছিলেন, তিনি কংগ্রেসে ছিলেন, তিনি তারপরে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, মূলত কিন্তু শাসক দলেই ছিলেন, তিনি সবসময় শাসক দলের সঙ্গে থেকে সময় শাসক দলে ছিলেন। এখন হয় কি, ভারতবর্ষে তো একটা মোটামুটি একটা আমরা কনভেনশন আছে যে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হন, এটা আমরা দেখেছি। এবং উনি হি ইজ ভেরি অ্যাম্বিশাস, ঠিক আছে, অ্যাম্বিশাস তো হতেই পারেন। এবং যখন তিনি রাজ্যপাল ছিলেন এই পশ্চিমবঙ্গে, তখনও আমরা দেখেছি যে তিনি কিভাবে প্রতি মুহূর্তে তিনি মিডিয়াকে ডেকে তার সামনে, ক্যামেরার সামনে প্রচুর কথা বলতে শুরু করতেন। তো তিনি কথা বলতে ভালোবাসেন, কথা শোনাতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন না। রাজ্যপালরা এর আগে আমরা যত দেখেছি, আমি গোপাল কৃষ্ণ গান্ধীর মতন বলতে চাইছি না, ওইরকম এরুডাইট, ওইরকম মাপেরই মানুষ আমি বলতেই চাইছি না। আমি অন্যান্য আরো অনেককে, আবু নুরুল হাসান, এরকম অন্য মাপের মাপ, আমি তার আশা করি না। আমি মনে করি যে তিনি যে পদটায় আছেন, সেই পদটা কি পদ? সেই পদটা কি কোনো দলীয় পদ? রাধাকৃষ্ণন যখন হয়েছিলেন, মনে আছে, রাধাকৃষ্ণন বলেছিলেন যে আমার কোনো দল নেই, কারণ সব যা আছে সবারই দল আমার দল, এই তো বলেছিলেন। কিন্তু এরা তো সেই কথা মনে রাখেন না। এবং এনারা, আপনাকে একটু ছোট্ট ইন্টারাপ্ট করছি, আমরা যখন প্রথম এই কাভারেজ গুলো করতে শুরু করলাম, জুনিয়র রিপোর্টার ছিলেন, তাও ছিলাম, তখন আমাদের সিনিয়ররা বলতেন যে তোমরা যখন এই বিধানসভা কভার করতে যাবে, তখন মাথায় রাখবে যে বিধানসভাটা হচ্ছে বিরোধীদের, মূলত বিরোধীদের, বিরোধী ট্রেজারি বেঞ্চের সেখানে খুব একটা কিছু ভূমিকা নেই। এবং সেখানে আমরা কভার করার সময় সবসময় সেটাই মাথায় রাখতাম যে বিরোধীরা কে কি বলছে সেটা লোকের কাছে পৌঁছে দিতে হবে, সেই কথাটা আমরা বেশি করে গুরুত্ব দেব। হ্যাঁ, এবং সরকার পক্ষকে যত অস্বস্তির মধ্যে ফেলতে পারবেন বিরোধীরা, আমরা তাকে সবসময় ভালো সাংসদ বা এমএলএ হিসেবে, আমরা বিধায়ক হিসেবে আমরা তাকে গুরুত্ব দিতাম। তো কিন্তু এখন পুরো ব্যাপারটা উল্টে গেল। এখন মনে হচ্ছে যে সংসদটা এখন যেভাবে চলছে, রাজ্যসভা এবং লোকসভা, সেটা যেন মনে হচ্ছে যে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকলেই তারা খুব খুশি হতো। ভারতের সংসদে যেন মনে হচ্ছে বিরোধী না থাকলেই তারা ভালো হতো। এই প্রসঙ্গে আমি প্রিয়াঙ্কা গান্ধীর আজকের যে অভিযোগ, সেটা যদি একটু আপনি আনেন, যে তিনি বলেছেন যে তিনি আসার পরে তিনি কোনোদিন প্রধানমন্ত্রীকে দেখতেই পাননি। তিনি আসেন দেখতে পাননি, তিনি তো দেখতে পাননি। সবচেয়ে বড় কথা, তিনি যদি সংসদে আসেন কি না আসেন, তিনি যেটা করে থাকেন, তিনি বিদেশে যেতে ভালোবাসেন, এটা ঠিক। বিদেশের সফরে তার কোনো তুলনা হয় না, প্রত্যেক সময় আমরা তাকে দেখি বিদেশে আছেন। মাঝে মাঝে আমাদের আনন্দ হয় যে তিনি দেশে ফিরেছেন, এটা হয়, প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এটা দেখলে অনেকেই হয়তো খুব উল্লসিত হন, ফিরেছেন, এবারে কিছু হবে। কিন্তু তিনি মণিপুর যেতে পারলেন না আজ পর্যন্ত। এই যে গৌরব গগৈ আজকে বলেছেন, আজকে লোকসভায় বেরিয়ে যে প্রশ্ন করেছিলেন, তিনি মণিপুর, তিনি তো কয়েকটি প্রশ্ন করেছিলেন, মণিপুর কেন যাচ্ছেন না, আর স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর নিয়ে ভবিষ্যতের কি সিদ্ধান্ত নিয়েছেন, আর আফস্পাকে যে আবার বাড়ানো হলো কেন, এইরকম গুরুত্ব দিয়ে, এইটা বলেছেন। এই প্রশ্নের উত্তর নেই, নোটবন্দির উত্তর নেই, বরং নোটবন্দি কত ভালো তাই নিয়ে কথা আছে, এই সমস্ত কথা আছে। কিন্তু আমি বলছি, এই যে বিরোধীকে নস্যাৎ করা, তাতে যে একটা শ্রেণীর সংবাদ মাধ্যম, যেটা বলছি যে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বিশাল অংশ, তারা কেউ কভার করে না।
অনেকদিন ধরে করছে না। এইটা গণতন্ত্রের আরো একটা মারাত্মক ব্যাপার। আমি আগে বারবার বলেছি, গণতন্ত্রের যে মূল ইনস্টিটিউশন গুলো, সেখানে মাথায় যারা আছেন তারা যদি দলীয় শাসকের মতন বা দলীয় শাসকের আনুগত্যে কাজ করে যান, তাহলে সেই দেশের গণতন্ত্র বিপন্ন হবে, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, হতে বাধ্য, সেটা হবেই। এইটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তা। সংবিধান নিয়ে আমাদের আলোচনা হবে, ঠিক আছে, সংবিধানটা কিসের উপর ভিত্তি করে? গণতন্ত্রের উপরে ভিত্তি করে। সেই গণতন্ত্রই যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, আমি এইটাই বলতে চাইছি। এমনকি আমাদের স্পিকার সম্পর্কেও যে আছে, স্পিকারও বহু সময় বহুবিধ ক্ষেত্রে আমরা দেখেছি রাজনীতিকদের মতো আচরণ করেছেন, কিন্তু তবুও তিনি, আমরা দেখেছি বিপক্ষ দলের নেতা যখন ওঠেন তখন তিনি মন দিয়ে শুনেছেন। ধনকর শুনতেই চান না, উনি শুনবেন না, উনি শুধু ধমক দিয়ে বসাবেন, কেননা তিনি মনে করেন ক্ষমতাটি সমস্ত ক্ষমতা। এই যে কাজটা তো ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন হয়নি যে একজন উপরাষ্ট্রপতির বিরুদ্ধে এবং রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নো কনফিডেন্স, এটা এরকম ঘটনার তো আগে কোনোদিন ঘটেছে বলে তো আমার মনে হয় না আমাদের ইতিহাসে। তো এর প্রতিক্রিয়া কি হতে পারে? এটা রাজনৈতিক আপনার তাৎপর্য কি? All opposition parties belonging to the India group have unanimously endorsed a no confidence motion against the chairman of the Rajya Sabha. দেখো, দুটো তো তাৎপর্য আছে, একটা হচ্ছে রাজনৈতিক তাৎপর্য আর একটা হচ্ছে সংসদীয় কাজকর্ম। সংসদীয় কাজকর্ম আমরা জানি খুব জটিল, ওনাকে তো সরানো যাবে না এবং এদেরও সেই সংখ্যা নেই, সেটা আমরা জানি এবং উনি সেটা জানেন। কিন্তু খুব উল্লেখযোগ্য হচ্ছে রাজনীতির ক্ষেত্রে ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে ভারতের রাজনীতির, তখন দুটো বা তিনটে ঘটনা খুব উল্লেখযোগ্যভাবে চিহ্নিত হবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে সেক্স স্ক্যান্ডালের অভিযোগ ওঠার পর তিনি নিজেই বেঞ্চ তৈরি করে নিজের নেতৃত্ব দিয়ে নিজেকে মুক্ত করেন। আর উপরাষ্ট্রপতি বা চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে তিনি সেটা শুনে হয়তো খারিজ করে দেবেন প্রথমে। এইটা আমরা দেখতে চলেছি এবং এইটার পরে একে একটা প্রহসন ছাড়া আর কিছু বলা যায় না। গণতন্ত্রের প্রহসন ছাড়া আর আমি কি বলতে পারি? তাহলে বিরোধীরা এটা কি জন্য এটা আনলো? এটা কি সামনে তারা লোকের সামনে, জনগণের সামনে তারা আনতে চাইছে বেশি করে, যে আপনারা দেখুন আমরা কি অবস্থায় আছি? হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ হয় কি, এই যে বলার জায়গা থাকছে না, সংসদ টিভি সমস্ত সময় অফ করে দেওয়া হচ্ছে। বিরোধীরা বলতে গেলে, বিরোধীরা প্রশ্ন তুলতে সংসদ টিভি বন্ধ করে দেওয়া হচ্ছে, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে কোথায় বলবে মানুষের? মানুষকে বলতে তো হবে। এবং অদ্ভুত ব্যাপার, আদানি নিয়ে কিন্তু এই সমগ্র অপোজিশন এক হয়নি, ঐক্যমত্য হয়নি, কিন্তু এই ব্যাপারে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমস্ত বিরোধী পক্ষ এক হয়েছে, অন্তত এক হয়েছে। এটা খুব উল্লেখযোগ্য। উনি কিন্তু, ধনখড় কিন্তু সমস্ত বিরোধীকে এক মঞ্চে এনে দিয়েছেন, এক সুরে বেঁধে দিয়েছেন। এই ক্ষমতাটা ওনার আছে, বোঝা গেল। মানে তিনি একাই লড়ছেন, কিন্তু একাই লড়ার পেছনেই তো একটা অ্যাম্বিশন মনে হচ্ছে কাজ করছে। সেই অ্যাম্বিশনটা আমরা জানি কি অ্যাম্বিশনটা। সত্যি কথাই বলতে, রাষ্ট্রপতির হবার দৌড়ে তিনি যাতে সর্বাগ্রে থাকতে চান, এটা একটা মনে হচ্ছে, ধারণা তৈরি হচ্ছে। এটা উপরাষ্ট্রপতির সম্পর্কে এই ধারণাটা হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়, একেবারেই নয়। এবং বিশেষ করে ভারতীয় সংবিধানের যা উপরাষ্ট্রপতির ভূমিকা আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আপনি মিডিয়া পার্টির কথা বললেন, জর্জ সোরসের কথা বললেন। কংগ্রেস একটা প্রত্যাঘাত করেছে এই জর্জ সোরসের সঙ্গে, বিজেপি নেতাদের যোগাযোগ নিয়ে তারা কিছু তথ্য দিয়েছে। আপনি যদি সেই বিষয়টিকে একটু সামনে এনে আমাদের দর্শকদের কাছে বিশ্লেষণ। यूएन डेमोक्रेसी फंड को आप डोनेट करते हैं, यूएन डेमोक्रेसी फंड से पैसा जो है वो जॉर्ज सोरोस को जा रहा है, उसके 68 प्रोजेक्ट्स को जा रहा है। হ্যাঁ, এখন কংগ্রেস যেটা বলেছে সেটা অনেক খুব ডিটেলে আছে এবং বিশেষ করে ওই আমাদের সুপ্রিয়া শ্রীনাথ এটা বলেছেন। সুপ্রিয়া শ্রীনাথ বলছেন যে জর্জ সোরস যেসব জায়গায় ফান্ডিং করেন, যে জায়গায়
সেই ফান্ডিং এর মধ্যে এমন কিছু যাকে বলি আমরা স্টার্ট আপ কোম্পানিও আছে বা বিভিন্ন আরো সংস্থা আছে যারা সেই লাভটা পেয়ে থাকে। তার মধ্যে ভারতীয় দুজনের প্রথমে নাম বলেছে, দুজনের নাম বলছি আমি। এই দুজন হচ্ছেন, একজন হচ্ছেন গৌরব হিন্দুজা, আরেকজন শশাঙ্क ऋष्यशृंग। दो कंपनियों को दिया, ये दो फंड वेंचर्स थे, इन दो कंपनियों को बड़ा पैसा दिया। उन कंपनियों के नाम है नियो ग्रोथ और कैपिटल फ्लोट। और कैपिटल फ्लोट की बात करते हैं। कैपिटल फ्लोट के ये फाउंडर्स हैं गौरव हिंदुजा और शशांक ऋष्यशृंग, स्टैनफोर्ड ग्रेजुएट्स हैं। এই দুজন খুব বড় সংস্থা চালাচ্ছেন এবং তারা আবার জর্জ সোরসের কাছ থেকে ফান্ডিং পান, পেয়েই চালিয়েছেন। এরা হচ্ছেন মূলত আমাদের বীরেন শাহ, আমাদের রাজ্যপাল ছিলেন আমাদের এখানে এবং বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ, বিজেপির কাছের লোক। তার সঙ্গে সম্পর্কিত আর কি, বিয়ে হয়েছে যাদের সঙ্গে, এদের সঙ্গে গৌরবের যার সঙ্গে বিয়ে হয়েছে তিনি হচ্ছেন এই বীরেন শাহ নাতনি। এই হচ্ছে কথা, এইরকম একটা কথা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে বিজেপির সঙ্গে এবং এদের দুজনকে খোলা মঞ্চে মোদির সঙ্গে দেখা গিয়েছে, শুধু নয় মোদির প্রশংসা করতে দেখা গিয়েছে, নোটবন্দির প্রশংসা করেছেন উনি উচ্ছ্বসিত ভাবে, এর চেয়ে বড় কাজ হয় না। এরা যে বিজেপির সঙ্গে খুব ঘনিষ্ঠ এটা সবাই জানে। তো এবারে বক্তব্য হচ্ছে এরা তাহলে জর্জ সোরসের টাকাটা কি করে নেন, সেই ফান্ডিংটা কি করে নেন, এটা একটা খুব মস্ত বড় মানে অ্যালিগেশন, মস্ত বড় অ্যালিগেশন। এছাড়াও আরো অ্যালিগেশন আছে, আমি সেটাও ধরছি না। কিন্তু আমার বক্তব্য দেখো, আমি কংগ্রেসের দিকে আমি বলছি না, আমি কংগ্রেস দরকার নেই, কংগ্রেস অনেক কিছু বের করবে, ওরা বের করবে, সব ঠিক আছে। একটা কথা খুব পরিষ্কার, এটা কিন্তু কংগ্রেসও বলেছে, কংগ্রেসের মূল কথাটা যেটা বলেছে, যদি জর্জ সোরস সত্যি দেশদ্রোহিতার কাজ করে আমাদের দেশে হয়ে, তাহলে তার বিরুদ্ধে কেন কোনো তদন্ত এতদিন ধরে 11 বছর ধরে কেন চালু করলো না বিজেপি প্রধানমন্ত্রী, কেন চালু করলেন না? কেন তাকে প্রত্যর্পণের দাবি জানালেন না? কিছুই জানালেন না, তার বিরুদ্ধে কিছু করলেন না কেন? এটা হচ্ছে খুব বড় প্রশ্ন, এটা খুব বড় প্রশ্ন। এবং আরো একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে OCCRP বলা হচ্ছে, সেখানে যারা টাকা দেয় তার মধ্যে একটা আছে ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ড, তারা টাকা দেয় OCCRP কে, মানে যে সংস্থার বিরুদ্ধে মিডিয়া পার্ট বলেছে। এই যে ইউনাইটেড নেশন ডেমোক্রেসি ফান্ড, সেখানে আবার ভারত সরকারও টাকা দিয়েছে, মানে নরেন্দ্র মোদী সেখানেও টাকা দিয়েছেন। এবারে নরেন্দ্র মোদী উত্তর দিয়েছেন, সুধাংশু ত্রিবেদী একটা উত্তর দিয়েছেন যে বেশিরভাগ টাকা গেছে ইউপিএর আমলে, আমাদের আমলে সবচেয়ে কম টাকা গেছে। তুমি যদি 1 টাকাও দিয়ে থাকো, তো দিয়েছো কেন? তুমি যদি জানো তারা একটা দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত, একজন দেশদ্রোহীর সঙ্গে যুক্ত, কারণ এই যে আমাদের সম্বিত পাত্র রাহুল গান্ধীকে বলছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় ট্রেটার, দেশদ্রোহী, এটার বিরুদ্ধে মামলা হলে কিছু দাঁড়াবে? হয়তো দাঁড়াবে না, সেটাও আমি ভরসা করছি না। এটা তো সাংঘাতিক কথা না, একেবারে মানে যাকে বলা হয় স্ল্যান্ডারিং, একদম ব্যক্তিগত। মানে ভারত সরকার টাকা দিচ্ছে এমন সংস্থাকে যারা ভারত ভাঙার কাজ করছে। হ্যাঁ, ভারত ভাঙার কাজ করছে, সমস্তটাই হচ্ছে কাঁঠালের। আমি একদম সময় শেষ হয়েছে গৌতম দা, আমি একটা ছোট্ট আপনার কাছে প্রশ্ন রাখবো, যেটা আমি প্রথমে বললাম যে একটা আজকে খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল আগের দিন প্রেস কনফারেন্স করে কিছু তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে কিভাবে নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি বহু নাম, সত্যিকারের ভোটারের নাম কেটে দিচ্ছে, বৈধ ভোটারের নাম কেটে দিচ্ছে। আজকে তিনি তার সমস্ত তথ্য নিয়ে তিনি নির্বাচন কমিশনে গেছেন এবং যার জন্য আজকে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকেও আসতে পারেনি তাদের কেউ। তো এই বিষয়টা যদি আপনি ছোট্ট করে, খুব সময়টা অল্প, যদি একটু ধরিয়ে দেন। দেখো, একই কথা বলছি বারবার, বলতে খুব খারাপ লাগে। আবার সেই গণতান্ত্রিক আমি ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনস এর কথা বলছি, তার মধ্যে প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কি সেই দ্বারা যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আমরা দেখতেই পাবো এবং আমরা অনুবাদ করি কি হবে।
আমরা অনুমান করতেই পাচ্ছি, প্রতিদিন দেখতে পাচ্ছি বহু অভিযোগ জমা পড়ে, বহুবিধ অভিযোগ। সেই অভিযোগের কি হয়? তার কোনো নিষ্পত্তি হয় কি? এটা খুব মুশকিল, কারণ এমন ভাবে বাঁধা হয়েছে সমস্ত জায়গাটা। এটা খুব, আমি কি বলবো, এটা একটা খুব বিপদ সংকেত ভারতীয় গণতন্ত্রের কাছে। আমার মনে হয় এটা খুব বিপদ সংকেত। অরবিন্দ কেজরিওয়াল অনেক কিছু বলবেন, ঠিক আছে, উনি দেখাবেন, সব ঠিক আছে, কিন্তু তার কোনো সুরাহা হবে বলে মনে হয় না। যেমন এই মহারাষ্ট্রের নির্বাচনও হয়নি। হ্যাঁ, একটা সাধারণ গ্রামে তাকে যখন তারা বললো আমরা এত ভোট দিয়েছি কিন্তু ভোটে দেখতে পাচ্ছি না, আমরা একটা নিজেদের মধ্যে একটা ভোট করব, ছোট ভোট নিজেরা করব, করতে দেওয়া হলো না। এটা কি কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে? হতে পারে না। কারণ সরকার তো মূলত বিরোধীদের কথাই শুনবে, তবেই তো গণতন্ত্র। না হলে তো গণতন্ত্র নয়, এখন আয়কতন্ত্র। আর এখন আয়কতন্ত্রে আমরা ক্রমশ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ছি। কারণ আবার বলছি, কারণ আমাদের যে সংবাদ মাধ্যম তার উপরও অনেক এর প্রতি, হয়তো তার মধ্যেও ভালো আছে, আমি বলছি না, তার মধ্যেও অনেক সুযোগ্য লোক আছেন, কিন্তু তারা টিকতে পারবেন কতদিন বা কিভাবে টিকবেন সেটা নিয়ে একটা সন্দেহ আছে। কাজেই আমি আবার বলছি, বিজেপির বিবিধ কৌশলের মধ্যে একটা হচ্ছে যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করা, কুক্ষিগত করা এবং বিরোধী পক্ষকে বিনাশ করা। এই হচ্ছে মূল কথা। খুব সুন্দর বললেন গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তারা এতক্ষণ আমার মনে হয় যে অনেক কিছু ভাবনার খোরাক পেয়েছেন, এবং যে কথাগুলো সাধারণভাবে আমরা মূলধারার মিডিয়ার কাছ থেকে আরো ভালোভাবে শোনার আমরা আশা করি সেটা হচ্ছে না, এবং সেই জন্যই আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যেই আমরা এই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছি। এবং আপনাদের কাছে আশা করি যে আপনারা এই অনুষ্ঠানগুলোকে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট লিখবেন, এবং এটাকে আমাদের চ্যানেলটাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা যদি নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে আরো উৎসাহ পাবো। সবাইকে নমস্কার।